হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 1 পেপারটি আছে, বা তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি A1 পেপারটি আছে, মিউজিয়াম এন্ড আর্কাইভ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখাগার কাকে বলে এবং লেখাগারের কার্যাবলী। এই প্রশ্নটি নিয়ে বিশদ আলোচনা করবো এবং এর উত্তরটিও আমি ভিডিও ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করবো। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে এটাই বলবো যে এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাসটা যদি তোমরা মন দিয়ে বোঝো, শোনো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এই সিলেবাসটি নিয়ে বিস্তারিত ডিসকাস করেছি আমি আমার একটা এর আগের ভিডিওতে, এবং এই পেপারটির আরো গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে, লেখাগার কাকে বলে, লেখাগারের শ্রেণী বিভাগ, সংগ্রহশালা কাকে বলে, সংগ্রহশালার শ্রেণী বিভাগ, সংগ্রহশালার প্রদর্শন নীতি, নথি বা নিবন্ধীকরণ পদ্ধতি কাকে বলে, শিক্ষা সমাজে লেখাগারের কি ভূমিকা, গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার কি ভূমিকা, এরকম একাধিক প্রশ্ন নিয়ে আমি ভিডিও ক্লাস করেছি এবং তার উত্তরগুলো আমি সেই চ্যানেলে আমি প্রোভাইড করেছি। তা সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তা আমরা দেখে নিই আমাদের মূল প্রশ্ন কি রয়েছে। দেখো, ফার্স্ট সেম এসিসি 1 এবং থার্ড সেম এসিসি A1, এটা নিউ সিলেবাস, এটি পুরনো সিলেবাস। সিলেবাসটা একই, লেখাগার এবং মিউজিয়াম। তা এখানে আমাদের প্রশ্ন হচ্ছে লেখাগার কাকে বলে, যাকে আমরা আর্কাইভ বলি, সেই লেখাগার কাকে বলে এবং শেষে আছে লেখাগারের কার্যাবলী। তো লেখাগার কাকে বলে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, তবু আরেকবার শর্টে যেটা বলা যায় যে লেখাগার মানে হচ্ছে আর্কাইভ। আর্কাইভ বাংলায় আমরা বলি মহাপেশখানা বা লেখাগার। লেখাগার হচ্ছে এমন একটা গৃহ যেখানে সরকারি প্রশাসনিক সমস্ত কাগজপত্র, ঐতিহাসিক দলিলপত্র, সরকারের যে বাণিজ্যিক লেনদেন হয় সেই সমস্ত কাগজপত্র, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাপ, গুরুত্বপূর্ণ নথি, ঐতিহাসিক ডকুমেন্টস, পাণ্ডুলিপি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বই, দুষ্প্রাপ্য বই, এগুলো সব সেখানে সংরক্ষণ করে রাখা হয়। এবং পরবর্তীকালে বিভিন্ন প্রশাসনিক যখন বিবাদ ঘটে, তখন সেই মামলার নিষ্পত্তির জন্য এই জায়গার বা এই লেখাগারের এই নথিকে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে এই নথি ব্যবহার করা হয় এবং এগুলো বিভিন্ন প্রশাসনিক এবং সামাজিক দলিল হিসাবে কাজে লাগে। এবং এই লেখাগার যিনি তত্ত্বাবধান করেন, দেখাশুনো করেন, তাকে আমরা বলি লেখাগার তত্ত্বাবধায়ক। যেমন মিউজিয়ামের যিনি তত্ত্বাবধায়ক তাকে আমরা কিউরেটর বলি, লেখাগারের তত্ত্বাবধায়ককে আমরা বলি আর্কিভিস্ট বা লেখাগার তত্ত্বাবধায়ক। এবং একটা বিশেষ বিদ্যা বা একটা পড়াশোনার ভিতর দিয়ে এই লেখাগারের যে কাজকর্ম সেটাকে কিন্তু জানতে হয়, শিখতে হয়। সেই বিদ্যাটাকে আমরা বলি লেখাগার বিজ্ঞান, যাকে ইংরেজিতে আমরা বলতে পারি আর্কাইভাল সায়েন্স। এখন এই লেখাগারের যে ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, তবে দেখবো যে এটা গ্রিক শব্দ, এটা আর্কিভ মানে আর্কাইভ, এবং এর মানেই হচ্ছে যে নগর প্রশাসকের ঘর, বা নগরের যিনি শাসনকর্তা তার ঘর বা গৃহ, তার প্রশাসনিক কেন্দ্র, যে কেন্দ্রে তার প্রশাসনিক সমস্ত কাগজপত্র সংরক্ষণ করে রাখা হয়, সেটাকেই আমরা বলছি লেখাগার বা মহাফেজখানা। তা এই ছিল শর্টে আমাদের প্রথমে আলোচনা করতে হবে লেখাগার কাকে বলে, অল্প বিস্তর। এরপরে আমরা চলে যাব যে মূল প্রশ্নে, সেটি হচ্ছে লেখাগারের কার্যাবলী। দেখো, লেখাগার মানেই আমরা সাধারণত জানি যে ঐতিহাসিক নথি থাকে এবং সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয় আর প্রদর্শন করা হয়, এই। কিন্তু ভালো সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি, তবে দেখবো যে লেখাগারের কিন্তু অনেকগুলি কাজ রয়েছে। এই কাজগুলো কি একবার দেখে নিই। প্রথম কাজ, নথি সংগ্রহ করা, যাকে আমরা বলছি কালেকশন। নথিকে কালেকশন করা। 2, নথি লিপিবদ্ধকরণ, ডকুমেন্টেশন। 3 নম্বরে আছে দেখো নথি সংরক্ষণ, কনজারভেশন। এবং 4-এ আছে নথি ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট করা। এবং 5-এ আছে নথি প্রদর্শন করা, প্রকাশন করা। প্রথম পয়েন্ট যেটি রয়েছে নথি সংগ্রহ মানে কালেকশন, এটা কি? এটি হচ্ছে যে নথিকে কোনো জায়গা থেকে সংগ্রহ করে আনা, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি বা বিভিন্ন প্রশাসনিক কেন্দ্রে যেসব নথি থাকে, সরকারি নথিপত্র, সেগুলোকে সংগ্রহ করে এনে এই লেখাগারে স্থান দেওয়া, তাকে সংরক্ষণ করা। এক্ষেত্রে অনেক সময় লেখাগারের কর্তৃপক্ষ সেই প্রশাসনিক ভবনে গিয়ে সেই নথিগুলো নিয়ে আসেন, বা অনেক সময় দেখা যায় কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি বিশেষের কাছে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে, সেই ব্যক্তি স্বেচ্ছায় দান করেন লেখাগারে, বা অনেক সময় লেখাগার নিজে থেকে সেই ব্যক্তির কাছে পৌঁছে যান এবং তার কাছ থেকে তার সম্মতি নিয়ে সেই ডকুমেন্টস গুলোকে নিয়ে আসেন, এনে লেখাগারে সেগুলোকে স্থান দেন। মানে কালেকশন করেন লেখাগার। বিভিন্ন জায়গার সরকারি নথিপত্র, ঐতিহাসিক পাণ্ডুলিপি, দুষ্প্রাপ্য বইপত্র, এগুলো সব কিন্তু জোগাড় যন্ত্র করেন এই লেখাগার। এটা লেখাগারের প্রথম কাজ, যাকে আমরা বলছি লেখাগারের নথি সংগ্রহ বা কালেকশন। এটা একটা সহজ বিষয়।
এরপরে দেখো রয়েছে যে নথি লিপিবদ্ধকরণ, এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে 15 নম্বরে তোমাদের। লিপিবদ্ধকরণ বা নিবন্ধীকরণ, রেজিস্ট্রেশন। লেখাগারে কোনো একটি কাগজপত্র যখন এলো তখন সেটাকে খাতা কলমে লিখে রাখা, সেটাকে আমরা বলছি যে লিপিবদ্ধকরণ বা ডকুমেন্টেশন। দেখো এই ডকুমেন্টেশনের ক্ষেত্রে বা নিবন্ধীকরণের ক্ষেত্রে কোনো নথি যখন লেখাগারে আসে তখন প্রথমে তাকে সংযোজন বিয়োজন ঘটে, মানে কোন নথি রাখার মতো এবং কোন নথি বাদ দেওয়ার মতো এগুলো আগে ঠিক করে নেওয়া হয়। এরপরে সেই নথিকে কাগজে কলমে লিখে রাখতে হয়, যে এবং তার একটা নির্দিষ্ট নাম্বার দিতে হবে। লেখাগারে হাজার হাজার নথি আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা নথির কিন্তু নির্দিষ্ট নাম্বার থাকে, যে নাম্বারটি ওই নথিকে বাকি কাগজপত্র থেকে তাকে পৃথক করে দেবে, তাকে চিনিয়ে দেবে। মানে নামের শেষে যেমন আমাদের পদবি থাকে, সেরকম এই নাম্বার দিয়েই ওই নথিটাকে আমরা শনাক্ত করতে পারবো। এই জন্য নথিকে যখন সংগ্রহ করা হবে বা লিপিবদ্ধকরণ করা হবে, সংগ্রহ করে আনার পর তখন নথি কে সংগ্রহ করলো, কে সেটাকে নিয়ে এলো, তার নাম, ফোন নাম্বার কি, তার অ্যাড্রেস কি, এবং নথি যে আনা হলো সে নথির কন্ডিশনটা কি, তার পরিস্থিতিটা কেমন আছে, নথি কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, এটা কোন বিষয়ের নথি, এরকম ইত্যাদি বিষয় কিন্তু পাটে 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 এই নিবন্ধীকরণের ক্ষেত্রে সেটাকে লিখতে হবে। এবং নথির একটা কার্ড বানাতে হবে। হ্যাঁ, ডিজিটালি কার্ড থাকতে পারে বা এমনি কাগজেও লেখা কার্ড থাকতে পারে। তা নথির এই যে নিবন্ধীকরণ বা এই যে লিপিবদ্ধকরণ, মানে লিখে রাখা, নথি নাম্বার করা, নথি সম্পর্কে ডিটেলস লিখে রাখা, ডকুমেন্টেশন, এটা নিয়েও কিন্তু আমি এর পূর্বে একটা ভিডিও ক্লাস দিয়েছি, তোমরা পারলে সেটা ভালো করে দেখে নিও। তাহলে নথির লিপিবদ্ধকরণ সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো রয়েছে নথি সংরক্ষণ। তা নথিকে আমরা প্রথমে সংগ্রহ করলাম, তারপরে নথিটাকে লিপিবদ্ধ করলাম এবং তারপরে নথিকে আমরা সংরক্ষণ করব, সেটাকে আমরা গুছিয়ে ভালো করে একটা জায়গায় সংগ্রহশালার ভিতরে রেখে দেব। সেই রেখে দেওয়াটাকে, গোছগাছ করে রেখে দেওয়াটাকে আমরা বলছি সংরক্ষণ। মানে নথিকে একটা এর ভিতরে, একটা বাক্সের ভিতরে ভর্তি করে বা তাকে একটা নির্দিষ্ট তাকের মধ্যে রেখে সেটাকে সংরক্ষণ করে রাখা, তাকে গুছিয়ে রাখা, যাতে সেটা নষ্ট না হয়। অনেক সময় নথি কিন্তু এই নষ্ট হয়ে যায়। নথি তো জানি আমরা কাগজের হয় সাধারণত, এবং যদিও ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারাইজ করা হচ্ছে, তবু কিন্তু এর মূল কপিটা কাগজে লিখে রাখা হয়। বা নথি সবসময় কাগজেরই হয়, এই যে তালপত্র, প্রাচীনকালের পুঁথি, পাণ্ডুলিপি সবই হয় ভোজপত্র নয় তাম্রপত্র নয় তালপত্র, বিভিন্ন ভাবে এগুলো লেখা থাকে এবং এগুলো কাগজের উপরে লেখা আছে। তা এগুলো আমরা জানি যে কাগজ খুব সহজে নষ্ট হয়ে যায়, তাই কাগজকে সংরক্ষণ করা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ। এবং এক্ষেত্রে এই নথি যে নষ্ট হয়ে যায়, সে নষ্ট কিভাবে হয় দেখো, এই যে নথি সংরক্ষণ, এর কিন্তু আবার এই যে নথি নষ্ট হয়ে যাচ্ছে তার কিন্তু 4টি আবার কারণ আছে: প্রাকৃতিক কারণ, জৈবিক কারণ, রাসায়নিক কারণ এবং মানবিক কারণ। প্রথমে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ কি? প্রাকৃতিক কারণে প্রথমে দেখো তাপমাত্রা আছে, যে অত্যাধিক তাপে কিন্তু কাগজ নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায় কাগজ। জৈবিক কারণ, দেখো জৈবিক কারণ বলতে এখানে যে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, যেমন উই পোকা, এমনি কাগজের নির্দিষ্ট একটা পোকা থাকে যে পোকা কাগজে নষ্ট করে, আরশোলা কাগজকে নষ্ট করে দেয়। তা এই এছাড়া বিভিন্ন ধরনের যে ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো কাগজকে কিন্তু ক্ষতি করে, এগুলো আমরা বলছি জৈবিক কারণ। রাসায়নিক কারণ কি? বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, এগুলো কিন্তু কাগজকে ক্ষতি করে। হ্যাঁ, এছাড়া যে সূর্য যে অতি বেগুনি রশ্মি, সেই রশ্মি অক্সিজেনকে ওজন গ্যাসে পরিণত করছে, সেই ওজন গ্যাস কিন্তু কাগজের ক্ষতি করছে। হ্যাঁ, এছাড়া কাগজ একটা জল শোষক একটা বস্তু কাগজ, এবং জলটা যখন শুকিয়ে যায়, মানে জল যখন শোষণ করছে কাগজ ফেপে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এবং জলটা যখন শুকিয়ে আসছে তখন কাগজটা আবার ছোট হয়ে আসে। এই যে বিয়োজন এবং সংযোজন হচ্ছে, এর ফলে কাগজটা কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া সূর্যের আলো, অতি বেগুনি রশ্মি সরাসরি কাগজের উপর পড়লে সে কাগজটা নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম অনেকগুলো কারণ আছে, এই প্রাকৃতিক, জৈবিক এবং রাসায়নিক। মানবিক কারণ কি? মানুষের দ্বারা সৃষ্ট যেসব কারণ। মানুষ অনেক সময় কি হয়, একটা নথি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গিয়ে নষ্ট করে ফেললো, বা ভাঁজ হয়ে গেল, বা কোনো জায়গায় ছিঁড়ে গেল। এই জন্য এইসব দুষ্প্রাপ্য নথি কে সংরক্ষণ করতে গেলে যে মানুষ, যেসব কর্মীরা এখানে কাজ করে, তাদেরকে কিন্তু যথেষ্ট দক্ষ হতে হয়, তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়। অনেক সময় দেখা যায় একটা পুরনো নথি আছে কোনো একটা বাক্সবন্দি করা, সেখানে আরো কিছু নতুন নথি সেখানে অ্যাড হলো,
তো এই পুরনো নথির জায়গায় নতুন নথিকে আবার সেখানে ঢোকাতে গিয়ে পুরনো নথিটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এইসব বিষয়টাকে লক্ষ্য রাখতে হয়। তো মানবিক অনেক কারণ আছে। মানুষ হয়তো হচ্ছে রান্না বা ধূমপান ইত্যাদি কারণে আগুনের সংযোগ ঘটিয়ে সেই জায়গাটাকে হয়তো কাগজপত্র কিছুটা পুড়িয়ে ফেললো। তো মানুষের দ্বারা সৃষ্ট অনেক রকম কারণ হতে পারে। প্রাকৃতিক, জৈবিক, রাসায়নিক এবং মানবিক, এই 4টি কারণে কিন্তু নথি নষ্ট হয়, কাগজ নষ্ট হয়ে যায়। এবং এইগুলোর বিরুদ্ধে গিয়ে লেখাগারকে এত কিছু চ্যালেঞ্জ নিয়ে এই কাগজকে কিন্তু সংরক্ষণ করে রাখতে হয় চিরস্থায়ীভাবে। তাই লেখাগারের সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এই কার্যাবলীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নথিকে সংরক্ষণ করা। এটাই লেখাগারের প্রধান কাজ, যে কাগজের বস্তুকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো, সেটাই হচ্ছে নথির একটা লেখাগারের একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এরপরে দেখো রয়েছে নথির ব্যবস্থাপনা। নথি সংগ্রহ করা হলো, প্রথমে তার লিপিবদ্ধকরণ করা হলো, এরপর সেটাকে গুছিয়ে সংরক্ষণ করা হলো, কোনো তাকে রাখা হলো বা কোনো একটা জায়গায় তাকে রিজার্ভেশন করে রাখা হলো। এরপর হচ্ছে নথির ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট। নথিটাকে কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, নথিকে এক্ষেত্রে মানে যে একটা কাগজের মোড়কের মধ্যে ঢুকিয়ে তাকে একটা নির্দিষ্ট তাকের মধ্যে রেখে, হ্যাঁ, আলো বাতাসহীন একটা কক্ষে রেখে, পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় সেরকম একটা জায়গায় তাকে রেখে যে ব্যবস্থাপনাটা করা হয়, সেই ব্যবস্থাপনাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা নথি ব্যবস্থাপনা। এক্ষেত্রে এই নথি ব্যবস্থাপনার ক্ষেত্রে আবার 4টি কিন্তু এখানে ধাপ রয়েছে। যেমন প্রথম ধাপ শ্রেণী বিভাজন। শ্রেণী বিভাজন, নথি তো বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন পারপাস নথি আছে, বিভিন্ন দিকের নথি। তার নথিটাকে ঠিক করতে হবে এটা কোন দিকের নথি, কোন বিভাগের নথি, কোন টাইপের নথি, সে নথির আগে শ্রেণী বিভাগ করা প্রয়োজন। এরপরে আসে দেখো মোড়ক দান। তারপরে নথিকে একটা মোড়কে, অন্য একটি কাগজের মোড়কে সেটাকে মোড়ক বন্দি করতে হবে, মানে ঠোঙাজাত করতে হবে। যেমন আমরা কোনো চিঠি লিখি খামের ভিতরে প্রবেশ করাই, ঠিক সেরকম এই নথিকে কিন্তু একটা বড় খামের ভিতরে তাকে ঢোকাতে হবে, সেটাকে আমরা বলছি মোড়ক দান। তারপর লেবেল দেওয়া, সেই কাগজের মোড়কের উপরে একটা লেবেল তৈরি করতে হবে, একটা পোস্ট কার্ড সাইজের একটা লেবেল দিতে হবে, যেটা সংক্ষেপে সেখানে তার নাম্বার দেওয়া থাকবে এবং এটা কোন দপ্তরের কি নথি সেটা কিন্তু উল্লেখ থাকবে, যাকে আমরা বলছি লেবেল দেওয়া। এরপরে মজুতকরণ, তারপরে সেটাকে সেই তাকে তুলে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো এই 4টি ধাপের মধ্যে দিয়ে হয় নথির ব্যবস্থাপনা। এরপরে দেখো শেষ ধাপ আছে নথি প্রদর্শন ও প্রকাশনা। নথি প্রদর্শন, দেখো সংগ্রহশালা যেমন সবার জন্য উন্মুক্ত, লেখাগার কিন্তু সবার জন্য উন্মুক্ত নয়। লেখাগার সাধারণত ব্যবহার করে গবেষক, ছাত্র, চিত্র পরিচালক, বিজ্ঞানী এবং সাংবাদিকরা তাদের বিভিন্ন গবেষণা পারপাস এই কিন্তু লেখাগার ব্যবহার করা হয়। এই জন্য লেখাগার সবার জন্য নয়। লেখাগারের প্রদর্শন, প্রথমত এর প্রদর্শন 3 প্রকারের হয়ে থাকে। দেখো স্থায়ী প্রদর্শন, কোনো বিশেষ ধরনের কাগজপত্র বা ঐতিহাসিক নথি একেবারে চিরস্থায়ীভাবে লেখাগারে প্রদর্শন করা হয়, যেটা সবার জন্য উন্মুক্ত। আবার একটা রয়েছে সাময়িক প্রদর্শন। কিছু কিছু নথি আছে গবেষণা মানে সাময়িকভাবে, মানে কিছুদিনের জন্য প্রদর্শন করা হয়, তারপরে কিন্তু সেই নথিকে আবার তুলে রেখে দেওয়া হয় তার সেই নির্দিষ্ট জায়গায়। এরপরে রয়েছে গবেষণা প্রদর্শন। গবেষণা পারপাস অনেক সময় কিছু নথিকে কিন্তু ব্যবহার করা হয়। যারা গবেষণা করেন তারা কিন্তু এই সংগ্রহ লেখাগার থেকে তারা নথি সংগ্রহ করতে পারেন, করে সেই নথির উপরে ভিত্তি করে তারা তাদের গবেষণার কাজ চালান। এই জন্য কিছু প্রদর্শন করা হয় গবেষণা পারপাস, কিছু প্রদর্শন হয় সাময়িক কিছুকালের জন্য, এবং কিছু কিছু নথি আবার স্থায়ীভাবে প্রদর্শন করা হয়। তাহলে এখানে প্রদর্শন কিন্তু 3 প্রকারের রয়েছে। এরপরে আসছে প্রকাশনা। দেখো লেখাগারের নির্দিষ্ট একটা প্রকাশক গোষ্ঠী বা কমিটি থাকে, সেই কমিটি ঠিক করে যে কোন নথি প্রকাশ করা হবে এবং কোন নথি প্রকাশ করা হবে না। হ্যাঁ, যেমন হিস্টোরিক্যাল রেকর্ড একটা ডিপার্টমেন্ট রয়েছে আমাদের জাতীয় অভিলেখাগারে, তারা অনেক বই পুস্তক এবং অনেক নথি কিন্তু প্রকাশ করে। তো এই ছিল শর্টকাটে আলোচনা, যে লেখাগারের যে কার্যাবলী, সে কার্যাবলীতে আলোচনা করতে হবে। আমরা একবার চোখ বুলিয়ে নিই কি আছে। দেখো প্রথমে আছে নথি সংগ্রহ, কোনো জায়গা থেকে নথিকে কালেক্ট করা, কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো প্রশাসনিক ভবন থেকে বা কোনো ঐতিহাসিক নথি যদি কোনো জায়গায় পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে আনা। তারপরে সেই সংগৃহীত নথিকে করতে হবে লিপিবদ্ধকরণ, খাতা কলমে তাকে লিখে রাখতে হবে নথি কোথা থেকে পাওয়া গেল, কে আনলো, কি অবস্থায় পাওয়া গেল,
এবং সেগুলোর যে ডকুমেন্টেশন করা সেটাকে করতে হবে নথি লিপিবদ্ধকরণ। এরপরে থাকবে সেই নথি লিপিবদ্ধকরণের পরে তাকে সংরক্ষণ করতে হবে, রিজার্ভেশন করতে হবে, এবং সেই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের ব্যাপার থাকে, যেহেতু কাগজের বা লেখা থাকে এই নথি, তাই কাগজকে সংরক্ষণ করাটা খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ অনেকগুলো কারণে এগুলো নষ্ট হতে পারে। প্রাকৃতিক কারণে, জৈবিক কারণে, রাসায়নিক এবং মানবিক কারণে এই নথি কিন্তু নষ্ট হতে পারে। তাই এটাকে সংরক্ষণ করাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, এবং এটাই হচ্ছে প্রধান কাজ লেখাগার। তারপরে হচ্ছে নথির ব্যবস্থাপনা। নথির এই সংরক্ষণ করার পর নথিকে কোনো একটা জায়গায়, সুরক্ষিত জায়গায় তাকে লকার বন্দি করে রাখতে হবে, তাকে গচ্ছিত করে রাখতে হবে। সেক্ষেত্রে 4টি ধাপের মধ্যে দিয়ে এগোতে হবে। শ্রেণী বিভাজন করতে হবে, তাকে আগে প্রথমে ক্লাসিফিকেশন করতে হবে, মোড়কদান একটা নির্দিষ্ট খামের মধ্যে তাকে রাখতে হবে, তার উপরে লেবেল দিতে হবে এবং শেষে সংরক্ষণ করতে হবে। তারপরে যেটা রয়েছে 5 নথি প্রদর্শন। নথি সবার জন্য প্রদর্শন করা হয় না, এখানে কিছু কাগজ স্থায়ীভাবে প্রদর্শন করা হয়, কিছু সাময়িক কালের কিছু দিনের জন্য এবং গবেষণার জন্য অনেক সময় প্রদর্শন করা হয়, এবং শেষে প্রকাশনা বলে একটা ডিপার্টমেন্ট থাকে লেখাগারে, অনেক ডকুমেন্ট কিন্তু প্রকাশনা করা হয়। তাই এই ছিল তোমাদের লেখাগার কাকে বলে এবং লেখাগারের কার্যাবলী। সংক্ষেপে আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের এই পেপারটির আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ভিডিও যে ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেব। আর তোমরা তোমাদের এই সেমিস্টারের মানে অন্যান্য যে অনার্স পেপারগুলো, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোরও আমি ভিডিও ক্লাস দিয়েছি আমার চ্যানেলে। এছাড়া এই পেপারটি তো ম্যাক্সিমাম প্রশ্ন সবই সাজেশন থেকে শুরু করে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি একের পর আগে ভিডিও ক্লাসে দিয়েছি। এছাড়া তোমাদের যখন সেকেন্ড সেম তোমরা উঠবে বা থার্ড সেমে তোমরা যারা রয়েছে, তোমরা যারা ফোর্থ সেমে উঠবে, তোমাদের কিন্তু একেবারে শুরু থেকেই প্রত্যেকটা পেপারের সিলেবাসের পরে সাজেশন এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার এখন ডিসকাস ব্যাখ্যা, যাতে করে তোমরা বুঝতে পারো যে সেই প্রশ্নটার মধ্যে কি রয়েছে। সার সংক্ষেপে যতটুকু বোঝানো যায় ক্লাস লেকচারের মাধ্যমে আমি সেইভাবে প্রত্যেকটা ভিডিও ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আমার এই চ্যানেল থেকে অনেকটাই উপকৃত হবে এবং প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবে। এরপরে আমরা যেটা আলোচনা করব, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার 15 নম্বরের জন্য আসতে পারে, তাহলে সেই নোটসটা কেমন হবে, এই নোটসটা আমি নিজে হাতে লিখে তোমাদের জন্য তৈরি করেছি। আমি এবার অন স্ক্রিনে এই নোটসটা নিয়ে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স পাস, ফার্স্ট সেম এসিসি 1, থার্ড সেম এসিসি A1, প্রশ্নমান 15, লেখাগার কাকে বলে, লেখাগারের কার্যাবলী আলোচনা করো। প্রথমে লেখাগার লিখতে হবে তার সংজ্ঞা। আর্কাইভস, আর্কাইভ বা মহাপেশখানা বা লেখাগার হলো ঐতিহাসিক নথি সমগ্র মানে হিস্টোরিক্যাল রেকর্ড, অথবা ওই নথি সমগ্র সংরক্ষণ রাখার স্থান। লেখাগারে সাধারণত সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথি চিরস্থায়ী সংরক্ষণের জন্য রাখা হয়। যে ব্যক্তি লেখাগার বা মহাপেশখানার দায়িত্বে থাকে তাকে লেখাগার তত্ত্বাবধায়ক বা আর্কিভিস্ট বলে। যে বিদ্যার মাধ্যমে লেখাগারের নথি সংগ্রহ, সংরক্ষিত, সুরক্ষিত এবং তথ্য প্রদানের পদ্ধতি জানা যায় তাকে লেখাগার বিজ্ঞান বা আর্কাইভাল সায়েন্স বলা হয়। ব্যুৎপত্তিগতভাবে আর্কাইভ কথাটির উৎপত্তি গ্রিক আর্কিয়ন থেকে এসেছে। আর্কিয়ন মানে জনগণের নথি বা নগরগৃহ বা মুখ্য শাসকের অফিস বা বাসস্থান। আর্কিয়ন কথাটি লাটিনে আর্কিয়াম অথবা আর্কিভাস, ফরাসিতে আর্কাইভস এবং ইংরেজিতে আর্কাইভ হিসাবে প্রচলিত হয়। গ্রিক শব্দ আর্কিয়ন দ্বারা তৎকালীন সময়ে আর্কনের গৃহ বা অফিস বোঝাতো, যেখানে সরকারি নথি আর্কনের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকত। গ্রিক আর্কন হলো মুখ্য বিচারক বা নগর বিচারক। বর্তমানে আর্কাইভ বা লেখাগার শুধুমাত্র ঐতিহাসিক নথির মজুদ কক্ষই নয়, এগুলিকে বিভিন্ন বিষয়ের গবেষণাগারও বলা হয়। এরপরে যেটা রয়েছে, আমরা মূল প্রশ্নে যাব, সেটি হচ্ছে লেখাগারের কার্যাবলী। দেখো, লেখাগার বা মহাপেশখানা বলতে মূলত আমরা বুঝি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ ও সংরক্ষণ, কিন্তু বিস্তারিতভাবে দেখতে গেলে একটি ললেখাগারে বিভিন্ন কার্যাবলী দেখা যায়। লেখাগারের কার্যাবলীকে আমরা যেভাবে বিভক্ত করতে পারি তা হলো, 1 রয়েছে দেখো নথি সংগ্রহ কালেকশন, 2 আছে নথির লিপিবদ্ধকরণ ডকুমেন্টেশন, 3 নথি সংরক্ষণ কনজারভেশন, 4 নথি ব্যবস্থাপনা অ্যারেঞ্জমেন্ট, 5 নথি প্রদর্শন ও প্রকাশনা এক্সিবিশন এবং পাবলিকেশন। 1 দেখো নথির সংগ্রহ বা কালেকশন, সেখানে বলা হচ্ছে লেখাগারগুলি প্রধান দায়িত্ব হলো বিভিন্ন ঐতিহাসিক নথি বা দলিল সংগ্রহ করা। তবে সংগ্রহশালায় বস্তু সংগ্রহের ক্ষেত্রে যেমন বিভিন্ন মাধ্যম রয়েছে, এক্ষেত্রে মূলত সরকারি নথি বা দলিল বিভিন্ন দপ্তর থেকে সংগ্রহ করার মাধ্যমে লেখাগারের বস্তু সংগ্রহ করা হয়।
অনেক সময় কোনো ব্যক্তি বা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ নথি থাকলে সেই ব্যক্তি বা সংস্থা স্বেচ্ছায় তা লেখাগারে দান করতে পারে, অথবা লেখাগারের পক্ষ থেকে সেই ব্যক্তি বা সংস্থার কাছে নথি দানের জন্য আবেদন করা যেতে পারে। কিছু সংস্থা, বিশেষত শিক্ষামূলক ও বাণিজ্যিক সংস্থা, তাদের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি নিজস্ব লেখাগারে সংরক্ষিত রাখে, যেমন চলচ্চিত্র, সঙ্গীত লেখাগারগুলি ফিল্ম, ক্যাসেট, সিডি প্রভৃতি সংরক্ষণ করে। এরপরে যে পয়েন্টটা রয়েছে দেখো, নথি লিপিবদ্ধকরণ। লেখাগারে নথি সংগ্রহের পর সবচেয়ে বড় দায়িত্ব হলো তা লিপিবদ্ধকরণ, ডকুমেন্টেশন বা নথির তালিকাভুক্তকরণ, ক্যাটালগিং। লিপিবদ্ধকরণের মাধ্যমে একদিকে যেমন বস্তুর সঠিক হিসাব থাকবে, তেমনি তালিকা ভুক্তকরণের মাধ্যমে পরবর্তীকালে বিষয় অনুযায়ী বস্তুর হদিশ পেতে সুবিধা হবে। নথি বা দলিল লিপিবদ্ধকরণের যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো, প্রথমে রয়েছে নথি সংগ্রহ সংক্রান্ত বিষয়। সেখানে অনেকগুলো পাঠ রয়েছে। দেখো, নথি সংগ্রহের তারিখ, নথি সংগ্রাহকের নাম, নথি সংগ্রাহকের ঠিকানা, ফোন নম্বর, ইমেল, নথি সংগ্রহের স্থান, নথি লিপিবদ্ধকরণ নম্বর, লিপিবদ্ধকরণের নাম। এরপরে রয়েছে নথি বিবরণ সংক্রান্ত। সেখানে নথির নাম, যেমন পুস্তকের নাম, নথির পদার্থ, কাগজ, তালপাতা প্রভৃতি, নথির বিবরণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওজন, পাতার সংখ্যা, বর্ণ। তারপরে রয়েছে নথি সংরক্ষণ সংক্রান্ত বিষয়, যেখানে নথির বাহ্যিক অবস্থা খুব ভালো, সাধারণ, খারাপ অবস্থার বিবরণ, নথির পূর্ববর্তী সংরক্ষণের বিবরণ, বর্তমান সংরক্ষণ পদ্ধতির বিবরণ। নথির অবস্থান নিয়ে একটা পয়েন্ট আছে, কি দেখতে হবে এখানে, নথির বর্তমান অবস্থান, কক্ষের নাম, আলমারির নাম্বার, নথির অবস্থানের কারণ, নথির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম। এরপরে 3 নম্বর পয়েন্ট, নথির সংরক্ষণ, কনজারভেশন অফ আর্কাইভাল ম্যাটেরিয়ালস। আর্কাইভ বা লেখাগার মূল বস্তুগুলি হলো পাণ্ডুলিপি বা পুঁথি, মূলত বিভিন্ন হাতে লেখা বা ছাপান্ন কাগজ, তালপত্র, ভোজপত্র ও বৈদ্যুতিন নথি। আর 2 আছে শ্রবণ ও দর্শনের বস্তু, মূলত ক্যাসেট, নেগেটিভ, ফটো, ফিল্ম ইত্যাদি। যেহেতু লেখাগারের মূল বস্তু কাগজ, তাই তা ধ্বংস হওয়ার কারণ ও সংরক্ষণের উপায়গুলি সর্বাগ্রে জানা দরকার। লেখাগারের কাগজ নথিগুলির মধ্যে রয়েছে পাণ্ডুলিপি, পুস্তক, বিভিন্ন ধরনের চিত্র, দলিল ইত্যাদি। যে কারণগুলির জন্য লেখাগারের কাগজের বস্তু ধ্বংস হয় তা হলো প্রাকৃতিক কারণ, ফিজিক্যাল ফ্যাক্টর, জৈবিক কারণ, বায়োলজিক্যাল ফ্যাক্টর, রাসায়নিক কারণ, কেমিক্যাল ফ্যাক্টর, মানবিক কারণ, হিউম্যান ফ্যাক্টর। এরপরে এগুলো আবার পাঠ করে আলোচনা করতে হবে। যেমন প্রাকৃতিক কারণ, যে 3টি প্রাকৃতিক উপাদান কাগজের বস্তুকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে তা হলো, প্রথমে আছে তাপমাত্রা। দেখো, তাপমাত্রা কাগজের নথি ধ্বংসের অন্যতম কারণ। অধিক তাপমাত্রা কাগজকে হলুদ ও দুর্বল করে দেয়। 2 আছে আর্দ্রতা। কাগজ হলো একটি জল শোষক বস্তু, তাই অতি আর্দ্রতায় কাগজ বায়ু থেকে জল শোষণ করে আয়তনে বৃদ্ধি পায়। আবার কম আর্দ্রতায় কাগজের মধ্যেকার জল বর্জন করে সংকুচিত হয়। বায়ুর আর্দ্রতা পরিবর্তনে কাগজের এই সংকোচন প্রসারণে কাগজ নষ্ট হয়ে যায়। 3 আছে আলো। লেখাগারের আলো 2 ধরনের হতে পারে, প্রাকৃতিক অর্থাৎ সূর্যের আলো অথবা কৃত্রিম বৈদ্যুতিক বাতি। এই 2 ধরনের আলো বেশি মাত্রায় থাকলে কাগজের বস্তু, বর্ণ ও বুননকে নষ্ট করে কাগজকে দুর্বল করে দেয়। জৈবিক কারণ। ভারতের মতো ক্রান্তীয় জলবায়ুর দেশগুলিতে জৈবিক উপাদানগুলি কাগজ জাতীয় ঐতিহাসিক বস্তুগুলির ধ্বংসের প্রধান কারণ। জৈবিক উপাদানের মধ্যে ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, ইস্ট প্রভৃতি অণুবীক্ষণিক জীব প্রধান। এছাড়া কাগজ ধ্বংসের মূল কারণ কীটদের মধ্যে আরশোলা, সিলভার ফিশ, বই কীট, উইপোকা প্রভৃতি কাগজ জাতীয় বস্তুকে মারাত্মকভাবে ক্ষতি করে। আছে রাসায়নিক কারণ। যে কোনো অ্যাসিড জাতীয় পদার্থ কাগজকে দুর্বল, ভঙ্গুর এবং অবর্ণ করে দেয়। এছাড়া বায়ু দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস কাগজকে ক্ষতি করে। সূর্যের আলোয় অতি বেগুনি রশ্মি অক্সিজেনকে ওজোন গ্যাসে রূপান্তরিত করে। এই ওজোন গ্যাস কাগজের সেলুলোজ উদ্ভিজ্জ অংশকে দুর্বল করে কাগজ নষ্ট করে দেয়। এরপরে রয়েছে দেখো মানবিক কারণ। প্রাকৃতিক, জৈবিক ও রাসায়নিক কারণ ছাড়াও লেখাগারের বস্তুর একটা বড় অংশ মানুষের অসাবধানতা ও অযত্নের ফলে নষ্ট হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লেখাগারের বস্তু নিয়ে কাজ করার অজ্ঞতা, অযত্নে বস্তু নাড়াছাড়া বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, সঠিকভাবে বস্তুগুলি স্টোরে না রাখা, কাগজের বস্তুর উপর অসাবধানতায় চা, কফি, কালির দাগ ইত্যাদি ফেলে দেওয়া, অম্লধর্মী কাগজ দিয়ে বস্তুগুলিকে মুড়ে রাখা, ধাতুর পিন বা ক্লিপ দিয়ে বস্তুগুলি আটকে রাখা, লেখাগারের ঐতিহাসিক নথির উপর পেন দিয়ে কোনো চিহ্ন দেওয়া বা লেখা, ধূমপান, রান্না বা বৈদ্যুতিক সমস্যা থেকে আগুন লেগে যাওয়া। তো এইগুলো ছিল কিভাবে এই কাগজগুলো ধ্বংস হয় তার সাব পয়েন্ট। এরপরে মেন পয়েন্ট রয়েছে দেখো 4 নথি ব্যবস্থাপনা।
নথি ব্যবস্থাপনা বলা হচ্ছে যে নথি সংগ্রহ, লিপিবদ্ধকরণ ও সংরক্ষণের পরেই নথিগুলিকে মজুত কক্ষে ঠিকমতো সাজিয়ে রাখতে হয়। নথিগুলি ঠিক করে সাজিয়ে রাখা লেখাগারের একটি মূল কার্যাবলী। এই কার্যাবলীর কতগুলি ধাপ রয়েছে, যেমন নথির শ্রেণী বিভাজন, স্টোরিং, নথির মোড়কদান, প্যাকিং, লেবেল দেওয়া, লেবেলিং এবং মজুতকরণ, স্টোরিং। এই 4টি সাব পয়েন্টকে আবার এখানে মেনশন করতে হচ্ছে। দেখো, নথির শ্রেণী বিভাজন। একটি লেখাগারে বিভিন্ন ধরনের নথি সংগৃহীত হয়। যেসব নথি লেখাগারে চিরস্থায়ী সম্পত্তি হবে সেগুলিকে প্রথমে নথির প্রকৃতি অনুযায়ী বাছাই করে বিভাজন করে নেওয়া উচিত। ক্ষয় আছে নথির মোড়কদান। নথির শ্রেণী বিভাজন সম্পূর্ণ হলে এরপর বস্তু অনুযায়ী মোড়কদান বা প্যাকিং শুরু হয়। এক্ষেত্রে সঠিক আকৃতি অনুযায়ী বাক্স নির্বাচন করা উচিত। নথির লেবেল করা। পাণ্ডুলিপি বা অন্যান্য বস্তু বাক্সবন্দি করার পর সেগুলিকে লেবেল আটকে দেওয়া উচিত। লেবেল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আলমারির সঠিক জায়গা থেকে কোন পাণ্ডুলিপি খুঁজে বের করার জন্য লেবেলের প্রয়োজন আছে। মজুতকরণ। লেখাগারের নথিগুলো বাছাই করে বাক্সের মধ্যে ঢুকিয়ে লেবেল আটকে দেওয়ার পর বস্তুগুলি আলমারির তাকে রাখাই হলো একটি গুরুত্বপূর্ণ কাজ। লেখাগারে বস্তুগুলি যদি অক্ষর অনুযায়ী, সাল অনুযায়ী বা বিষয় অনুযায়ী রাখা হয়, অনেক সময় পরবর্তীকালে নতুন বস্তু এলে পুরনো বস্তুর মধ্যে সেগুলো রাখার জন্য আবার নতুন করে সাজাতে হয়। এতে পাণ্ডুলিপিগুলি বারবার নাড়াচাড়া করার ফলে নষ্ট হতে পারে। সেই কারণে বস্তুগুলো নিবন্ধীকরণ নম্বর অনুযায়ী রাখা উচিত। শেষ পয়েন্ট, মেন পয়েন্ট, লেখাগারের নথির প্রদর্শন ও প্রকাশনা। যদিও লেখাগারের বস্তু সাধারণ জনগণের প্রদর্শনের জন্য নয়, তবু লেখাগারে বস্তুর যেসব প্রদর্শন দেখা যায় তা হলো স্থায়ী প্রদর্শন। কোনো লেখাগার কিছু গুরুত্বপূর্ণ নথি বা তার ফটোকপি স্থায়ীভাবে প্রদর্শন করে থাকে। সাময়িক প্রদর্শন। বেশিরভাগ লেখাগারই তাদের সংগৃহীত বস্তু নিয়ে অস্থায়ী প্রদর্শনের ব্যবস্থা করে। গবেষণা সংক্রান্ত প্রদর্শন। সংগ্রহশালায় যেমন সাধারণ থেকে বিশেষ সব ধরনের জনসাধারণের জন্য, লেখাগার মূলত গবেষকদের জন্য। গবেষণার কাজে উপযুক্ত প্রমাণ দিয়ে গবেষকরা লেখাগারের কোনো নথি বা পাণ্ডুলিপি দেখতে পারে। উপসংহারে আমরা এটাই বলবো, বা উপসংহারে আমরা প্রকাশনার ব্যাপারটা উল্লেখ করতে পারি। লেখাগারে প্রদর্শনের সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা হলো প্রকাশনা। কোনো নথি প্রকাশনার পূর্বে লেখাগারে একটি প্রকাশনা কমিটি থাকে যার অনুমোদন সাপেক্ষেই প্রকাশনা হয়। ভারতের জাতীয় অভিলেখাগার 1942 সালে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ড কমিশনের অনুমোদন সাপেক্ষে প্রথম প্রকাশনা শুরু করে। এছাড়া জাতীয় অভিলেখাগার দ্বারা দ্য ইন্ডিয়ান আর্কাইভ নামে একটি দ্বিবার্ষিক পত্রিকা প্রকাশিত হয়। যদি এই প্রশ্নটি তোমাদের কলেজের টিউটোরিয়াল বা প্রজেক্টের জন্য দিয়ে থাকে, তাহলে শেষে একটি গ্রন্থপঞ্জি উল্লেখ করবে। গ্রন্থপঞ্জিটা একবার দেখে নাও। প্রথম বই যেটা লিখবে, সংগ্রহশালা ও লেখাগার, লেখক ডক্টর বিনয় বর্মন, শেখ সিরাজুল মিদ্দে, প্রকাশক কম্পেস্ট পাবলিশিং প্রাইভেট লিমিটেড। বই 2, সংগ্রহশালা ও লেখাগার, লেখক ডক্টর মলয় দে, প্রকাশক সোম পাবলিশিং, কলকাতা, 2019। বই 3 নম্বর বই, সংগ্রহশালা, লেখাগার ও প্রত্নতত্ত্ব চর্চা, লেখক রঙ্গন কান্তি জানা, প্রকাশক প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা। তো এই ছিল তোমাদের লেখাগার কাকে বলে এবং তার কার্যাবলী। নোটসটা তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তোমাদের বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সবই আমি আমার চ্যানেলে এর আগের ভিডিওগুলোতে দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে পরবর্তী সেমিস্টারে তোমাদের প্রথম থেকেই আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে এরকম ভিডিও লেকচার ক্লাস এবং তার উত্তর আমি তোমাদেরকে প্রোভাইড করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যত পারো বন্ধুদের কাছে শেয়ার করবে।